পৃথিবী তো একটা নাট্যমঞ্চ, সেই নাট্যমঞ্চে আপনাকে অভিনয়ের মাধ্যমেই টিকে থাকতে হবে। কিন্তু যারা অভিনয় পারে না, অভিনয় যে বলে আমি পারি না, সে সবচেয়ে ভালো অভিনয়টা করে এই কথা বলে। ভালোবাসার সঙ্গে কি বাণিজ্য হয় কখনো? তীব্র ভালোবাসা আর তীব্র ঘৃণার মধ্যে খুব একটা পার্থক্য নেই। প্রেয়সীর নাম যে কখনো ডাইনি হবে না, সে নিশ্চয়তাই বা কে দিল? কোথাও না সব মানুষের মাঝেই এই দেবদাস হওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে। হ্যাঁ। একদম নিখাত ভালোবাসা বলে কিছু হয় না, শুধুমাত্র মহান আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সময়ের আলাপে। আমাদের আজকের অতিথি কন্টেন্ট ক্রিয়েটর, চিত্ত মিডিয়া, জুয়েল রানা। জুয়েল ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই যে আমরা যাকেই জিজ্ঞেস করি যে ভাই কেমন আছেন বা আপা কেমন আছেন, মানে ভালো না থাকলেও অনেক সময় আমরা বলি যে ভালো আছি। এটা কি কখনো মনে হয় যে এটা নিজের সঙ্গে প্রতারণা করা? অবশ্যই, কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু প্রতিনিয়ত যুদ্ধ করছে নিজের সাথে, কাছের মানুষের সাথে, এবং নিখুঁত অভিনয় করছে। আমরা সবাই অভিনেতা অভিনেত্রী। তো এই অভিনয় শেষ কোথায়? অভিনয়ের শেষ নেই, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই নিখুঁত অভিনয় করতে হয়। কারণ কাছের মানুষকে ভালো রাখতে হয়, নিজেকে ভালো রাখতে হয়, অন্তত নিজের শরীরটাকে জিতিয়ে রাখতে হয়। পৃথিবীতে একটা নাট্যমঞ্চ, সেই নাট্যমঞ্চে আপনাকে অভিনয়ের মাধ্যমেই টিকে থাকতে হবে। অনেকে তো আত্মার দর্শন পাই না, কারণ আপনি ভালো আছেন উপর থেকে বলছেন, কিন্তু কখনো কি আপনার আত্মার কাছে প্রশ্ন করে দেখেছেন তুমি কেমন আছো? আত্মা ক্ষুধার্ত হয়ে ওঠে, তার ক্ষুধা নিবারণের জন্য কি করেছেন? আমরা শারীরিকভাবে ক্ষুধার্ত হই, আমরা উদরপূর্তি খাবার খাই, কিন্তু আত্মার যে তৃষ্ণা, আত্মার যে ছটফটানি, সেটা কিন্তু এক জীবনে কেউ কেউ খোঁজই রাখে না। আর যখনই আত্মার সাথে দেহের বৈরিতা বাড়ে, একটা সময় গিয়ে আত্মার কথা শোনে না। কিন্তু কিন্তু অনেকেই তো আছে যারা, আপনি বলছেন যে আশেপাশের মানুষকে ভালো রাখতে গেলে বা নিজেকে ভালো রাখতে গেলে অভিনয়টা করতে হয়, কিন্তু যারা অভিনয় পারে না তারা কি ছিটকে পড়ে? কে পারেন অভিনয়? পৃথিবী সবাই অভিনয় পারে। ডেফিনেটলি আমি খুব অবাক হয়ে দেখেছি মানুষের নিটল অভিনয়, এবং মনে হয়েছে উনি সত্যিকার অর্থেই পারবেন না, পেরে উঠবেন না, এই ধাক্কা সামলাতে পারবেন না। তিনি কিন্তু পেরেছেন। আমি এমন মানুষ দেখেছি তার প্রিয়জন বিয়োগের পর তার এমন অবস্থা হয়েছে যেন এই পৃথিবীতে সে আর টিকতে পারবে না, এই পৃথিবী তার জন্য না, এবং সে সহমরণে যেতে পারলেই বাঁচে। সেই মানুষটাকে আবার আমি দ্বিগুণ উৎসাহে ফিরতে দেখেছি, এবং তারপর তাকে বলতে শুনেছি একগাল হাসি মুখ নিয়ে, আগের চেয়ে ভালো আছে। যেমন ধরুন, আমরা যদি একটি ফটোগ্রাফ, এই কবিতাটার কথা ভাবি, সেখানে দেখবেন যে একটা বাচ্চা ছেলের ছবি দেখে এক আত্মীয় বলছে যে এটা কে, এই ছেলেটার ছবি এখানে টাঙানো? ওর বাবা বলছে ও আমার ছোট ছেলে, ও হচ্ছে পুকুরে ডুবে মারা গিয়েছিল, একেবারে পাথরের টুকরার মতো পুকুরে ডুবে গেল, মারা গেল, হেসে হেসে বলছে। তখন সেই এত কঠিন কথা হেসে হেসে বলে অতিথি বলছে কি সহজে হয়ে গেল বলা, কাঁপলো না গলা। মানে আপনার সন্তান বিয়োগের ঘটনা আপনি এভাবে বলছেন? তখন বাবাও চুপ, এবং সে ফটোগ্রাফের দিকে তাকিয়ে তখন হতভম্ব যে আসলেই তো আমার এত আদরের সন্তান, সে মারা গেল, আর তার মৃত্যুর সংবাদ আমি এভাবে বলছি। মানে সময় আমাকে এতটা সারিয়ে তুলেছে। দেখেন, সময় হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো মলম। যত বড় ক্ষতই তৈরি হোক, সময় কিন্তু সব ক্ষত সারিয়ে তোলে। একটি রাত, একটি দিন, বড়জোর একটি সপ্তাহ, মানুষ ঠিক হয়ে যায়। মানুষকে ওভাবেই তৈরি করা হয়েছে। মানুষ পৃথিবীর যত সহনশীল প্রাণী, পৃথিবীতে কোনো প্রাণী এত সহনশীল নয়। দেখেন, মানুষকে যেভাবে রাখবেন, মানুষ কিন্তু সেভাবে অভ্যস্ত হয়ে যায়। আর এই কারণে বলে মানুষ অভ্যাসের দাস। কিন্তু আমার কেন যেন মনে হয় অভিনয় যে বলে আমি পারি না, সে সবচেয়ে ভালো অভিনয়টা করে এই কথা বলে যে আমি অভিনয় পারি না। এই যে আমি অভিনয় পারি না, এর চেয়ে বড় অভিনয়ের শব্দ আর হয় না। কিন্তু সব অভ্যাস কি আসলে মানে ভুলে থাকা যায় বা ত্যাগ করা যায়? ভুলে থাকা এক কথা, ত্যাগ করা আর এক কথা। মূলত মানুষ ভুলে থাকে তো অনেকটা জোর করে তাকে থাকতে হয় পৃথিবীর প্রয়োজনে। দেখেন, মানুষ তো শখ করে অনেক টাকা খরচ করে সমুদ্র দর্শনে যায়। কেন যায়? আপনি একদিন ছুটি বের করলেন, এই সময় টিভি থেকে অনেক ঝোট ঝামেলা করে বললেন যে আমার জাস্ট 3 দিন একটু ছুটি দেন, সমুদ্রে গেলেন,
গিয়ে কিন্তু আপনি স্রেফ দুঃখ করার জন্যই গেলেন। ওই লবণ পানির সামনে গিয়ে ছাতার নিচে বসে একটা ডাব হাতে করে সেই যে কি হারিয়েছে তার কথা ভাবলেন, চোখের জল ফেললেন, ঢেউয়ের দিকে তাকাচ্ছেন, সূর্য অস্ত যাচ্ছে তার দিকে তাকাচ্ছেন। মানুষ কিন্তু আলটিমেটলি ভুলে থাকতে চাইলেও সে আবার তার ওই ভুলে থাকা দুঃখগুলো নিয়ে এক ধরনের বাণিজ্য করে, তার আচ্ছা। হৃদয়ের সাথে বাণিজ্য করে। কারণ মানুষকে তো দুঃখ করতে হয়, মানুষ কিন্তু সবসময় সুখ করতে পারে না, মানুষ হাসতে পারে না বেশিক্ষণ। দেখবেন বেশিক্ষণ হাসলে একসময় কেঁদে ফেলে, চোখ দিয়ে জল বের হয়। তার মানে মানুষ কিন্তু দুঃখ বোধে যতটা প্রশান্তি পায়, সুখের বেলায় কিন্তু ততটা পায় না। কারণ সুখ হচ্ছে এক ফসলা দমকা হওয়ার মতো, আর দুঃখটা হচ্ছে মানুষের সম্পদ। দুঃখটাকে মানুষ জিয়ে জিয়ে রাখে, ঠিক হাড়ির মধ্যে জিওল কিংবা মাগুর মাছ জিয়ে রেখে যেভাবে খাওয়া হয়, মানুষের জীবনে হারিয়ে যাওয়া মানুষের দুঃখ, কাছের মানুষ বিয়োগের দুঃখ, এগুলোকে মানুষ জিয়ে জিয়ে রেখে উপভোগ করে। তাহলে জীবনের মানেটা কি? জীবনের মানে তো এরকমই, যেমন আমরা যদি সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের কথা বলি, দেখেন উনি বলছে যে আমার বাবা যখন মারা গেলেন, মারা যাওয়ার আগ মুহূর্তে আমার বাবার মাথাটা আমার কোলের উপর ছিল। আচ্ছা। বাবা মারা যাবেন, চারপাশে মানুষ কাঁদছে, সবার চোখ ছলছল। আমি তখন ভাবছি বাবার মৃত্যুর ঘটনা কিভাবে বর্ণনা করলে মানুষ মুগ্ধ হবে, কিভাবে লিখলে মানুষের চোখে জল পড়বে। তখন কোথাও না বাবার মৃত্যু নিয়ে আমি আমার কথা ভাবছি। কিছুক্ষণ পর কোথায় যে হারিয়ে গেলাম কল্পনা করতে করতে, বেশ কিছুক্ষণ পর অনেক চিৎকার শব্দ, যেন আমি পৃথিবীতে ফিরে আসলাম। দেখলাম বাবা মারা গেছে, মৃত বাবার মাথা আমার কোলের উপর। আমি জানি না বাবা কখন মারা গেছে, কারণ আমি তখনই ভাবছিলাম এই লেখাটা কিভাবে লিখব, বাবার বিয়োগের ঘটনা কিভাবে লিখলে ভালো হবে, কিভাবে লিখলে আরও বেশি দর্শক নন্দিত হবে, মানুষ শান্তি পাবে। জীবনের গল্পটা হচ্ছে এরকম, মানুষ যা কিছু তার জীবনে উপভোগ করে কিংবা বিয়োগ হয়, সব কিছু নিয়েই মানুষ কোথাও না একটা কিছু ঘটাতে চায়। কারণ মানুষ স্বভাবত সবাই খুব স্বার্থপর। দেখেন, আমার মা সকাল 10টায় মারা গেলেন, আজ থেকে মা হারালাম, বাবা হারালাম, ফেসবুকে লেখার এই সময়টুকু আপনি কোথায় পেলেন? তার মানে তখনও কি আপনার মনের মধ্যে কোথাও আপনার এই যে সস্তা সিম্পেথি পাওয়ার একটা লোভ লালসা কাজ করছিল না? করছিল, বই কি করছিল বলে আপনি ফেসবুকে লেখার সময় পেয়েছেন। কই, আপনাকে তো পাগল প্রায় হওয়ার কথা ছিল। বাবা মারা গেছে, মা মারা গেছে, আপনি ইন্টারনেট ওপেন করলেন, ফেসবুকে স্ট্যাটাস দিলেন, এত বড় সাহস কোত্থেকে আসলো? তার মানে বোঝা যায় সত্যিকার অর্থে আমরা সবাই কোথাও না নিজের সাথে একটু গাদ্দারি করি, মানে বাণিজ্য করতেছি সবসময়ই। পৃথিবীটা একটা রঙ্গশালা, এখানে বাণিজ্য করতে হয়। ভালোবাসার সঙ্গে কি বাণিজ্য হয় কখনো? অবশ্যই হয়। কিভাবে সেটা? মানুষকে কি সত্যিকার তো ভালোবাসে? আমার কেন যেন মনে হয় যে মানুষকে ভালোবাসে না। কারণ আমি অনেক ভালোবাসাকে দেখেছি দিব্যি ভুলে যেতে, অনায়াসে ভুলে যেতে। আমি অনেক মানুষকে দেখেছি প্রিয়জনের জন্য চোখের জল ফেলতে, আবার সেই প্রিয়জনের জন্য আমি আক্রোশ দেখেছি। সাভারের নাহার প্লাজার কথা ভাবুন, তার প্রেমিকাকে 14 টুকরো, নাকি রানা প্লাজা? নাহার প্লাজা। আচ্ছা। ওইখানে তার প্রেয়সীকে 14 টুকরো করেছিল। যে প্রেয়সীকে সে এত স্বপ্ন দেখালো, ভালোবাসা দিল, তাকে আবার 14 টুকরোও করা গেল। তাহলে ভালোবাসাটা হিংস্রতায় রূপান্তরিত হয়েছিল। মানে যে আপনাকে ভালোবাসে সেই কিন্তু আবার আপনাকে ঘৃণা করে। আচ্ছা। নজরুলের একটা উক্তি আছে, তীব্র ভালোবাসা আর তীব্র ঘৃণার মধ্যে খুব একটা পার্থক্য নেই। কারণ আপনার শত্রু কিন্তু আলাদা কেউ নয়। যারা আপনাকে ভালোবাসে, কাছে আসে, কাছে থাকে, তারাই কিন্তু আপনার শত্রু। ইংল্যান্ড আমেরিকার মানুষ কখনো শত্রু হয়ে আপনার সামনে দাঁড়াবে না। যারা আজকে আপনাকে ভালোবাসছে, বাহবা দিচ্ছে, এর মধ্যেই রয়েছে শত্রু। একটুখানি তাদের কথাই দ্বিমত করে দেখুন, তাদের সাথে বৈরিতা প্রকাশ করে দেখুন, এই বন্ধুত্ব, এই ভালোবাসা শত্রুতায় রূপান্তরিত হবে। তখন আপনাকে টুকরো টুকরো করতেও তারা দ্বিধা করবে না। তাহলে আরও তো এক সংসারে থাকলে প্রেয়সী যখন বউ হয়ে যায়, তখন তো ধৈর্যের বাতও ভেঙে যায়। তখন ছোট গল্পের মতো প্রথম পেজ থেকে শেষ পেজ সম্মুখস্থ হয়ে গেছে, কিন্তু আর ভালো লাগে না। আপনি তো একটা জায়গায় বলছিলেন যে প্রেয়সী কখনো কুৎসিত হয় না, এটা কোন প্রেক্ষাপটে? প্রেয়সী তো সত্যিই কুৎসিত হয় না। তাহলে আবার যাকে আমি ভালোবাসছি তাকে আবার আমি একটা পর্যায়ে গিয়ে তাকে আবার 14 টুকরা করছি কেন? মানুষ আসলে প্রয়োজনের সময় সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। দেখেন, আপনি যখন কাউকে ভালোবাসছেন, সেই ভালোবাসাটা না একটা স্বর্গীয় ব্যাপার। তখন আপনার মনে হবে যে আমি যে তাকে ভালোবাসি এর যে নিখুঁত সত্য আর পৃথিবীতে নেই। সে তখন শুধুই প্রেয়সী। এই প্রেয়সী আবার শত্রুতেও তো রূপান্তরিত হয়। তখন কি তার নাম আর প্রেয়সী থাকে? যতক্ষণ যার নাম প্রেয়সী,
ততক্ষণ সাথে অবশ্যই কুৎসিত নয়। প্রেয়সীর নাম যে কখনো ডাইনি হবে না সে নিশ্চয়তাই বা কে দিল? কে দিল? হ্যাঁ, মানুষের সাথে থাকতে থাকতে মানুষ বড় ক্ষীণ হয়ে ওঠে। কারণ আপনি যার সাথে চলেননি তার সাথে চায়ের দোকানে 10 মিনিট বসা আর কারোর সাথে বাবার সম্পত্তি ভাগাভাগির জন্য বসা এক বসা নয়, 1 বছর নয়। 2 বসার মধ্যে ভয়ানক কিছু লুকিয়ে আছে। আমরা কত খুন হতে দেখি শুধুমাত্র ঈদের ছুটিতে। সারা বছর কিন্তু এত মারামারি গ্যাঞ্জাম হয় না। ঈদের ছুটিতে সবাই এক জায়গায় হয়, বলে কি বাবার জমি টানে বসা যাক, কাগজপত্রগুলো নিয়ে আসো তো, শুরু হয়। সেই ঈদের খুশি কিন্তু একসময় কান্নায় রূপান্তরিত হয়। তাহলে আপনার কাছে মানে আমি যদি বলি যে দুঃখ মানে কি? দেখেন, দুঃখর আলাদা করে কিছু হয় না, কিছু হয় না। না, মানুষ হচ্ছে সুখটাকে দুঃখ বলে, আবার কেউ দুঃখটাকে সুখ বলে চালায় দেয়। মানে মানুষ তার নিজের প্রয়োজনে যখন যেভাবে মনে চায় মানে যেটা সেভাবে সে সংজ্ঞায়িত করে। আমি এরকম মানুষ দেখেছি যেরকম কফির কাপ হাতে নিয়ে রবীন্দ্রসঙ্গীত অন করে কোনো কারণ ছাড়া বেলকনিতে দাঁড়িয়ে কাঁদতে দেখেছি। এরকম রমণীকেও আমি দেখেছি। মানে কোথাও সে হাঁপিয়ে উঠছিল। এত উপভোগ্য জীবন, এত ঐশ্বর্যের মধ্যে থাকতে থাকতে কোথাও তার মনে হয়েছিল যে আমার না কান্না করা দরকার। কান্নাটা কিভাবে আসবে? কান্নাটা আসছে না। একটু রবীন্দ্রসঙ্গীত অন করলো, বাইরে বৃষ্টি হচ্ছে, কফির কাপ হাতে নিয়ে কে হারিয়েছে, কে কোথায় ছিল না ছিল সে কথা চিন্তা করে একটু কান্না। দেখেন, ওনার কান্না করার ওই সময় কোনো রিজন নেই, বাট সে কাঁদে, এমনিতেই কাঁদে, গান শুনে কাঁদে। আবার দেখেন কেউ কেউ দুঃখটাকেই আবার সুখ বলে চালিয়ে দেয়। ভীষণ দুঃখ পেয়েছে, প্রিয়জন হারিয়ে গেছে, সব কিছু ছিঁড়ে ছুঁড়ে সে নিজেকে নষ্ট করতে চায়। কেন? একবারও তার মনে হয়নি এই শোকটাকে শক্তিতে রূপান্তরিত করি, ভালো হয়ে যাই, আরও বেশি ভালো হই, দেখিয়ে দিই, কিন্তু বারবার মাথায় আসে নষ্ট হয়ে যাব। এই যে দুঃখটাকে সে একটা স্কোপ বানিয়ে নেয়, একটা সুযোগ বানিয়ে নেয়। দুঃখ পেয়েছি, আমাকে দুঃখ দিয়েছিস, ওকে আমি নষ্ট হয়ে দেখিয়ে দেবো, আমি নষ্ট হয়ে আমি দেবদাস হয়ে যাব। এই যে ব্যাপারটা, কোথাও না সব মানুষের মাঝেই এই দেবদাস হওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে। মানে সেই আমি অনেক মানুষকেই জীবনে দেখলাম, শুনলাম যে কোথাও তার মধ্যে ওই দেবদাস হওয়ার একটা আকাঙ্ক্ষা। আবার কিছু মানুষের মধ্যে ওই যে বাউল হওয়ার একটা বাসনা। মানে তাহলে কি, মানুষ রেসপন্সিবিলিটিকে একটু ভয় পাচ্ছে, কোথাও দায়িত্ববোধকে ভয় পাচ্ছে, তার সামাজিকতাকে ভয় পাচ্ছে, সে দেবদাস হতে চায়, দুঃখ করতে চায়। পথে পথে ঘুরবো, বাউলের বেশে ঘুরবো, দেবদাসে ঘুরবো, আমার জীবনটা একটু এলোমেলো হবে, রবার্ট হেরিকের কবিতার মতো হবে। সবাই বলবে কি নষ্ট হয়ে গেছে, ওই অমুকের দুঃখ পেয়ে নষ্ট হয়ে গেছে। মানে তার মধ্যেও স্বার্থ থাকে, অমুককেই যেন দোষারোপ করা হয়। আচ্ছা, ওর কথাই বলুক মানুষ, ওর কারণে আমি নষ্ট হয়ে গেছি, নিজেতে ধূলিসাৎ হয়ে গেছে, এই কথা কিন্তু ভাবে না। মানে ব্যাপারটা তখনই এরকম যে মানে ওই যে অন্যের ক্ষতি করে নিজে একটু শান্তি পাওয়া। মানে দেখেন, তাহলে মানুষ কিন্তু এই তীব্র দুঃখের যে কথাটা বললেন, এটা ঠিকঠাক কি দুঃখ মানুষের? এই দুঃখটাকে সে তখন একটা স্কোপ বানিয়ে নেয়, সুযোগ বানিয়ে নেয়। হ্যাঁ, তুমি আমাকে দুঃখ দিয়েছ, আমি এমন নষ্ট হব, সব মানুষ বলবে তোমার কারণে আমি নষ্ট হয়ে গেছি। সাজানো গোছানো জীবন ছিল, হারিয়ে গেছে, শেষ হয়ে গেছে সেই জীবন, এবং সবাই তোমাকে দোষারোপ করুক, তোমাকে ভৎসনা দিক। হারিয়ে যাওয়া মানুষকে হারানোর পরও মানুষ প্রতিশোধ নিতে চায়, প্রতি ক্ষণে ক্ষণে তাকে শাস্তি দিতে চায়, দূর থেকেও শাস্তি দিতে চায়। আচ্ছা, পুরুষ এবং নারীদের মানে লিঙ্গভেদে কি দুঃখ ভ্যারিয়েশন করে? অবশ্যই। কিভাবে? একজন পুরুষের দুঃখ আর নারীর দুঃখ একরকম নয়। পুরুষের দুঃখ পুরুষকে কেউ কখনোই বোঝে না। পুরুষ সবার জন্য একটা হাতিয়ার। বংশে ছেলে সন্তান জন্মগ্রহণ করলে হই হই রই রই পড়ে যায়, এখনো পড়ে যায়। অনেকে বলবে না না, মেয়ে সন্তান তো ভালো, ওই অবধি। কিন্তু ভেতরের গল্পটা এরকম, ছেলে সন্তান জন্মালে ভীষণ খুশি হয়ে যায়, এবার আমার শেষ বয়সে ও আমাকে দেখভাল করবে। এই যে পুরুষকে সবসময় হাতিয়ার বানিয়ে ফেলা, এভাবে পুরুষকে সকলেই ব্যবহার করতে করতে পুরুষ প্রতিনিয়তই ক্লান্ত শ্রান্ত। এটি পুরুষকে সবাই হাতিয়ার বানিয়ে ফেলে, এটা খুব একটা সহজীকরণ বা সরলীকরণ হয়ে গেল না? সেটা আমার কাছে মনে হয় যে এই সরলীকরণটাই পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক। আচ্ছা, জলের উপরে ব্যাঙের বাচ্চা খেলছে, কেউ ইট ছুঁড়ে মারছে, হোয়াটস প্লে টু ইউ ইজ ডেথ টু অ্যানাদার। পুরুষের কাছে এই মানুষ যেটা ডিমান্ড করে, পুরুষে জন্মেছো এটুকু করবা না, এটা তো আমাদের দাবি, এটা তো চাওয়া, তোমার বাবা করেছে, দাদা করেছে, তার বাবা করেছে, তুমি কেন করবা না? তাদের কাছে সহজ সহজ খেলার মতো, কিন্তু পুরুষের জীবনে এটা কিন্তু ভয়ানক ব্যাপার। কয়টা পুরুষকে কে কবে তার ললাট ছুঁয়ে বলেছে গাটা বেশ গরম,
আজকে অফিসে যাওয়ার দরকার নেই, যেভাবেই হোক আজকে বন্ধ করো। পুরুষকে সবাই ছুটতে দেখতে পছন্দ করে, আরও ছোট। পুরুষ কখনো বাসায় হাসি মুখে ফিরেছে কিনা কেউ খবর রাখে না। তার যা ডিমান্ড, বাড়ির লোকের যা ডিমান্ড, সেটুকু নিয়ে পুরুষ ফিরেছে কিনা ক্যালকুলেশন সে অবধি। কে কবে বলেছে যে তুমি যে জবটা করছো দ্যাটস এনাফ, ওভার টাইম করার দরকার নেই, নতুন করে আর একটার পিছনে ছোটার দরকার নেই। আপনি এখনই ফোন করে আপনার কাছের মানুষকে বলুন সময় টিভির পাশাপাশি আমি আরেকটা জায়গায় রাত 10টা থেকে 12টা পর্যন্ত কাজ করতে চাচ্ছি। বলবে কি তাহলে তো মিষ্টিমুখ করতে হবে, দারুণ খবর। আসলে কি দারুণ খবর? আপনার শরীরে পারছে না, তবে আপনাকে করতে হচ্ছে। আপনি আমার তার মানে পুরুষের কষ্ট কেউ বোঝে না। বোঝার কথা না, সবাই মনে করে পুরুষের কাছে এটা তাদের দাবি, এটা মামুলি ব্যাপার। আপনার চোখ লাল ডগডগে হয়ে গেছে, বাসায় ফিরে কেউ কি আপনার চোখের দিকে তাকে বলবে তোমার চোখ এত লাল কেন? নির্মলেন্দু গুণের এই কবিতার মানে একটা লাইন কেউ বলবে না, শুধুমাত্র বলবে আপনার সন্তান বাবা যেটা আনতে বলেছিলাম এনেছো। আপনার স্ত্রী বলবে মেসেঞ্জারে যে তালিকা দিয়েছিলাম সেটা। বাবা বলবে যে মেডিসিন, মা বলবে ডাক্তারের খোঁজটা নিয়েছিস। বলুন তো একবার, মানে আপনার আত্মা আছে, আপনার হৃদয় আছে, আপনার মন আছে, আপনি পুরুষ, আলটিমেটলি একজন মানুষ। তো কে বলছে তুমি মানে তোমার মন ভালো তো, ভালো আছো তো, খারাপ লাগছে না তো? এত কষ্ট করো, দুটো দিনকে বের করা যায় না একটু? আমরা জাস্ট মুখোমুখি এমনি বসি, অন্য কিছু না, আমরা একসাথে বসবো, একটু খাওয়া দাওয়া করবো। নো, আপনাকে ছুটতে হবে, মরার 1 মিনিট আগে পর্যন্ত ছুটতে হবে। আর আপনি যত ছুটবেন সবাই তত বাহবা দিবে, যেন আপনি রেসের ঘোড়া, শুধু ছুটছেন পাগলের মতো ছুটছেন। সবাই বলছে বাহ দারুণ, তো একদমই সময় নেই, দারুণ ছুটতে পারে। আপনার প্রিয়জন বলছে কি যে ও তো অনেক ব্যস্ত, ওর একদমই সময় নেই, ও তো একসাথে 3টা জব হ্যান্ডেল করে, ওর এত দায়িত্ব, অফিস ও ছাড়া চলে না। কিন্তু সে কিন্তু বলবে না আজকের এই বার্থডে পার্টিতে ও আমার সাথে আসেনি, আমার খুব খারাপ লাগছে, ও আসতে পারেনি, ওর আনা উচিত ছিল, না হয় জবটা একটু যা হয় হতো, প্রমোশনটা দরকার ছিল না, ওর এখানে থাকা দরকার ছিল। নো, আপনার প্রিয়জন ওইখানে গিয়ে এই দাম্ভিকতা করবে, ও খুব ব্যস্ত, ওকে চেয়েন না, ওর সময় নিয়েন না, ও খুব ব্যস্ত, ও ছাড়া হয় না। আর জানেন তো ও আসলে কোনো কিছু ফাঁকি দিতে পারে না, অনেক বেশি হার্ডওয়ার্ক করে, ও খুব খুব ব্যস্ত, এটাতে শান্তি পায়। কিন্তু আপনি 1 সপ্তাহ বলেন আজকে বাড়ি গিয়ে যে আমি তো অনেক কাজ করেছি, এতদিন তো তোমাদের সবাই করে খাওয়ালাম, আমি একটা সপ্তাহ শুধু নিজের জন্য রাখতে চাই। বলো কি পাগল হয়ে গেছো? মানে এসব ভং বাদ দিবা, হ্যাঁ? মানে শুরু কী সব নাটক করছো এসব? মানে 1 সপ্তাহ তো বসে থাকবো, হয়েছে কি তোমার বলো তো? তোমার মনের মধ্যে চলছে কি বলো তো? আপনার মনে হবে কি ওই বিছানায় আগুন লেগে গেছে, তাড়াতাড়ি উঠে যায় বাবা, যাচ্ছিলাম ভালো ছিলাম, বাইরে ছিলাম। নারীর দুঃখটা আর আলাদা। হ্যাঁ, নারীকেও সংগ্রাম করতে হয়, নারীকে ছোট করে দেখার কোনো কারণ নেই, কারণ নারী একসাথে কন্যা, সহধর্মিণী, আবার মাও বটে। কারণ নারী হচ্ছে ধরিত্রীকে গুছিয়ে রাখে। সংসারে দেখবেন যে আপনি থাকলে যা ঘটতো, আর আপনার সংসারে যে নারী, সে সংসারটাকে কি দারুণ করে রেখেছে। ঠিক ফুল বাগানের মতো, ফুলের বাগানে প্রজাপতি নেই, কেমন লাগবে বলুন তো? বড্ড বেখাপ্পা। প্রজাপতি দরকার। প্রজাপতি জীবন অল্প সময়ের, কিন্তু অল্প সময়ের মধ্যে কি দারুণ রং ছড়িয়ে যায়। আপনার ওয়াইফ আপনার পরিবারে ফুটে থাকা ফুলের বাগানে প্রজাপতির মতো, তার সফট পাখা দিয়ে সে ফুলেও ফুলে ঘুরছে, একেবারে নিঃশব্দে ঘুরছে, আপনি দেখছেন, আপনার ভালো লাগছে। যদি তার পায়ে 1 গোছা নুপুর থাকে তাহলে তো কথাই নেই, একেবারে তাল লয় সব ঠিক আছে। আর নারী জীবন তো কষ্টের, কারণ সংসারের মানে মেকানিজমটা তাকেই করতে হয়। সাথে সাথে নারী হচ্ছে মা হওয়ার অধিকার যখন রাখে, তখন তার যে পেইনফুল অবস্থার মধ্যে যাইতে হয়, সেটা তো পুরুষের কল্পনারও বাইরে। সেই ক্ষেত্রে নারীকে ছোট করা পুরুষ সুযোগ নেই, নারীরও দুঃখ আছে, কারণ অনেক পুরুষ তো রয়েছে। আর নারীদের স্বপ্ন, নারীদের স্বপ্ন, নারীদের স্বপ্ন হচ্ছে এক একটা নারীর বেলা এক এক রকম। আমি বেশিরভাগ নারীকে দেখেছি, তাদের স্বপ্ন হচ্ছে একটা জীবনযাপন করা, যেই জীবনে একেবারে ঝামেলামুক্ত। মানে নারী না ঝামেলাতে বড্ড ক্লান্ত শ্রান্ত হয়, নারী খুব হালকা। বললাম যে প্রজাপতির মতো, ফুল বাগানে উড়ে বেড়ানো প্রজাপতির মতো। প্রজাপতিকে কখন হাত দিয়ে ছুঁয়ে দেখেন, ও ইনজুর্ড হবে, যেভাবেই ধরেন ইনজুর্ড হবে। তো নারী হচ্ছে আসলে সফট প্রজাপতির মতো, কোনো আঘাতই শেষ হইতে পারে না। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা নারীরই চাওয়াটা হচ্ছে যে তার প্রিয়জন তাকে একটু নিশ্চিন্তে রাখবে,
জীবনের গল্পটা আড়ম্বরপূর্ণ হতেই হবে এরকম না, কিন্তু জীবনটা সহজ হোক, জীবনটা কুটিল জটিল না হোক। মানে সারাদিনের সব ব্যস্ততা শেষেও সে আমার মুখোমুখি বসে বলুক, তোমার ডাগর চোখের মায়া এখন আমি ভুলি, তোমার দীঘল কালো চুলের মায়া এখন আমি পড়ি। মানে এটা বলুক। কোথাও আমাকে, আমার যদি কপালে একটা ব্রণ বের হয়, সেটা নিয়েও ওর টেনশনের কারণ জন্ম হোক। সেটা না বলুক যে কোথাও এই ব্রণটা না হলে হতো না। কিন্তু এমন একটা ব্যাপার, এটা আমার খুব চাপ তৈরি করছে। এই যে চাওয়াটা, এটা কোনো নারীরই দোষের না। আর আমার কাছে মনে হয়েছে চলতে গিয়ে, বাস্তবতা ফেস করতে গিয়ে বেশিরভাগ মানুষই আসলে একটা জায়গায় এরকম যে তার সংসার জীবনে সে ঠিক থাকতে চায়, ভালো থাকতে চায়। সেই ক্ষেত্রে নারীরা আরও বেশি, কারণ দেখেন আপনি নারীকে খুব অল্পতেই ভোলাতে পারবেন যদি শুধুমাত্র মানে ভোলানোর মতো হয়। ভোলানোর মতো হতে হবে। মানে এটা কেমন ভোলানোর মতো বলতে কি বোঝাচ্ছেন আপনি? এখন দেখেন আপনি বাড়িতে গিয়ে একদম নির্বাহী ম্যাজিস্ট্রেটের মতো আচরণ করলেন, মানে মনে হচ্ছে বাইরে যেন মোবাইল কোর্টে বসে আছেন। সেটা তো বিপত্তিকর। চার দেয়ালের মধ্যে যে মানুষটা রয়েছে সে তো অনেক মানুষের সাথে মিশতে পারছে না। তো আসলে একটা গান আছে না যে ভালোবাসায় ভোলায় মরে দুঃখে ভোলায় না। আসলে মূলত আমি মনে করি যে মানুষের, অন্তত নারীর চাওয়াটা হচ্ছে এরকম যে আমার দিকে সে তাকাক এবং আমি তার চোখে ওই প্রথম দিনের মতো করেই থাকি, আমি তার চোখে পুরনো না হই এবং আমি তার চোখে সুন্দর থাকি। এই যে সুন্দর থাকার চেষ্টাটা, এটা কোনো নারীরই পাপের না বা দোষের না। নারীকে তো অনেকটা সংগ্রামের মধ্যে দিয়ে যাইতে হয়, কোথাও তার একটু খারাপ লাগে। কেননা একটা বাচ্চা যখন হয় অনেকগুলো রাত নারীকে স্যাক্রিফাইস করতে হয়, নির্ঘুম রাত, চোখের নিচেই কালি পড়ে যাওয়া। যেমন আপনি যদি বিলাসী গল্পের কথা একটু ভাবেন, ওখানে মৃত্যুঞ্জয় কিন্তু বিলাসী যখন ছোট একটা আলগা চেরাক নিয়ে বাঁশবাগান অবধি এগিয়ে দিতে আসছিল, তখন সে বলছিল যে ওর চোখের দিকে তাকিয়ে দেখলাম যে রাত জেগে জেগে চোখটা এমন দেখাচ্ছে যেন ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো। এই যে বর্ণনা, মানে আপনার ঘরের মধ্যে যে মানুষটা আছে, আপনি আমার সামনে এখন একটা প্রোগ্রামে আছেন, খুব সুন্দর করে কথা বলছেন, এই সুন্দরটা যেন আপনার ঘরের মধ্যে গিয়েও ম্লান না হয়। সেখানে গিয়েও যেন এই সুন্দরটা থাকে, মানে সেখানে গিয়ে যে শাসনটা চলে যেন না আসে। এটা প্রত্যেকটা নারীর চাওয়া। এই শোটা যখন আপনার সহধর্মিনী দেখবে, তারও এরকম যে আপনি এভাবে মিষ্টি মিষ্টি করে হাসেন, এভাবেই দারুণ থাকেন। আমি কি আসলে মিষ্টি করে হাসছেন তো? আচ্ছা। কিন্তু সেই আপনি যদি গিয়ে ধমক দিয়ে বসেন, তখন কেমন হবে না? তখন আকাশ তো মেঘলা হবে, মেঘলা আকাশে কড় করে মেঘের আওয়াজ হবে স্বাভাবিক, তারপর বৃষ্টি হবে, অর্থাৎ কান্না। সেই কান্নাটা না হলেই ভালো। তো বলছি যে রাত জেগে জেগে মেয়েটার চোখের নিচে কালি হয়েছে, তবু তার চোখটা ফুলদানিতে জল দিয়ে ভিজে রাখা বাসি ফুলের। তারপরেও তো জীবনে ধরেন দুঃখ আসে, সেই দুঃখটা আসলে জুয়েল রানা আপনি কিভাবে দুঃখ ভোলেন সাধারণত, নাকি আপনিও নিজের দুঃখটাকে সাথে মানে বাণিজ্য করেন? আপনি খুব দারুণ দারুণ প্রশ্ন করছেন বটে। বহুদিন পর একটা প্রোগ্রামে বসলাম, দারুণ প্রশ্ন। দেখেন, শ্রাবণ মেঘের দিন মুভিতে নায়কের নাম ছিল মতি। এক ভদ্রমহিলা এসে বলছে যে মতি মামা কান্তাছেন, কান্দেন, আরও কান্দেন, না কাঁদলে গাতকে সুর বের হয় না। বলছে আপনি আরও কাঁদেন, না কাঁদলে আপনি তো গায়ক, আপনার সুর বের হবে না। দেখেন, মাঝে মাঝে কিছু ফিলোসফিক্যাল প্রোগ্রাম করতে হয়। আমার দুঃখ পেলে আর ভালো হয়। হৃদয়টা উৎফুল্ল থাকলে কিছু তৈরি করা যায় না, ভেতরের কথাগুলো বের করা যায় না। হৃদয়টা রক্তাক্ত হলে, ক্ষত বিখ্যাত হলে, সে ক্ষত বিক্ষত হৃদয় থেকে চুয়ে পড়া রক্ত দিয়ে অক্ষরের জন্ম হয়। তো মনে হয় যে মানুষের আঘাত পাওয়া ভালো, একদিকে ভালো। শিল্প সাহিত্য যারা চর্চা করে তাদের দুঃখটুকুই সব। দুঃখ ছাড়া তাদের কি আছে? অরুন্ধতী রায় প্রায় 12.5 বছর ধরে একটা উপন্যাস লিখলেন। সে বলছে আমি না লগ্ন পাচ্ছিলাম না, বড্ড বেমানান লাগছিল, উপন্যাসটাতে শেষ করব, লগ্ন পাচ্ছিলাম না। একটা মন খারাপের জায়গাটাই লিখব, একটু মন খারাপ না হলে লেখা যায়? কতদিন অপেক্ষা করলাম, মন তো খারাপ হচ্ছে না। মন খারাপ হলো, তারপর লিখতে বসলাম, লিখলাম। সব ব্যাপারেই তাই। সেই যে মেঘে ঢাকা তারা
ঋত্বিক ঘটক মুভিটা বানালেন, সেখানেও না প্রায় 6 মাস মুভি বন্ধ ছিল। লেখক ফিল পাচ্ছেন না, কোথাও লগ্নটা আসছে না। তারপর পদ্মা নদীর মাঝি মুভিটা যখন তৈরি হলো, পদ্মার ভরা যৌবন আবার আসবে, পাড় ভাঙার ছলাৎ ছলাৎ শব্দ আসবে, পদ্মা আগ্রাসী রূপ ধারণ করবে, দেন তখন হচ্ছে আবার মুভি শুটিং হবে। লগ্ন তো দরকার, প্রত্যেকটা সৃজনশীল মানুষের জীবনে লগ্ন বড্ড দরকার। তো যারা কথা বলে, কথাটাই যাদের পেশা, তাদেরও লগ্নের অপেক্ষা করতে হয়। কারণ দেখেন, সকালে যেটা ভাবা যায়, গোধূলি বিকালে সেটা আর ভাবা যায় না। কেন? গোধূলি বেলায় তো প্রকৃতিকে অন্ধকার গিলে খায়। আচ্ছা, আপনি নিজেকে লুকাতে পারবেন অন্ধকারের মাঝে, ক্যালেন্ডারের পাতা থেকে আরেকটা দিন হারিয়ে গেল। এই যে ফিলটা, এই ফিলটা তো যেমন তেমন ব্যাপার নয়। ফাঁকা মাঠের মাঝে আপনি দাঁড়িয়ে আছেন, দেখছেন সব পাখি নিড়ে ফিরছে, সব নদী ফুরায়, জীবনের সব লেনদেন, আপনি একা একা দাঁড়িয়ে আছেন, থাকে শুধু অন্ধকার। জীবনানন্দ দাশ অনেক আগে বলে গেছে, দাঁড়িয়ে আছেন, দেখবেন চারপাশে গরু রাখালরা ফিরে যাচ্ছে মাঠ থেকে, যার যত ব্যস্ততা ফিরে যাচ্ছে। দূরের বনে শালিকের কিচিরমিচির, ওরাও কিছুক্ষণ পর নিস্তব্ধ হয়ে যাবে। সঙ্গমরত ডানা ঝাপটানো পাখির শব্দ আসবে। আপনি আস্তে আস্তে অন্ধকারের মাঝে মিলিয়ে গেলেন, একেবারে প্রকৃতিকে আদিম অন্ধকার গিলে খেয়ে ফেলল। ক্যালেন্ডারে পাতায় ততক্ষণ একটা দিন ফুরিয়ে গেছে। আপনি শুধু যদি একবার যদি ভাবেন যে না জানি আমার মৃত্যুটা কবে, আরেকটা দিন শেষ করে ফেললাম, মানে আমার মৃত্যুর আর এক পা এগিয়ে গেলাম, মৃত্যুটা কালকেই হবে হয়তো বা, কিন্তু আজকের যে দিনটি হারালাম, আর কোনো দিন এই দিনটি আসবে না, আর কোনো দিন এই সন্ধ্যা আসবে না। আমি তো প্রায়ই বলি, কোনো কারণ ছাড়াই এমনিতেই সন্ধ্যানামা দৃশ্য দেখার জন্য সময় নষ্ট করা উচিত। যে না, আমি আজকে কিচ্ছু করব না, আমি আজকে সন্ধ্যানামা দেখব। কি করে পৃথিবীটা অন্ধকারের মধ্যে নিজেকে লোকায়, পৃথিবীর তো আয়োজন কিভাবে অন্ধকারের বুকের মধ্যে ঢুকে পড়ে, আমি শুধু এটুকু দেখবো, আর কিচ্ছু দেখবো না। বিশ্বাস করেন, আমরা গতকালও দেখেছি। আচ্ছা, কোনো কারণ নেই, সারাদিন বৃষ্টি হয়েছিল, আমরা একটা খালের পাড়ে গিয়ে চুপচাপ বসে আছি সন্ধ্যানামা দেখব বলে। এই যে সন্ধ্যানামার দৃশ্যটা দেখা, এটা জীবনকে নতুন করে বাঁচতে শেখায়, ভাবতে শেখায়। তখনই আমার বারবার আমি ওদেরকে বলছিলাম, ক্যামেরা পেছনে যে ভাইয়ার আছে ওদেরকে বলছিলাম যে মানে মৃত্যুর আর এক পায়ে এগিয়ে গেলাম। মানে জীবনটা যদি একটা জার্নি হয়, সেই জার্নির অনেকটা পথে এগিয়ে গেলাম, একটা দিন চলে গেল। আমরা যারা এই কনক্রিটের শহরে থাকি, তারা তো সন্ধ্যা কখনো নামা দেখি না, তাহলে আমরা কি অনেক বড় মিস করছি? অবশ্যই। কেমন যেন ঢাকা শহরে আসলে আমার মনে হয় সবাই যেন কেমন কৃত্রিমতা, কেমন যেন মেকি করে হাসছে, পাকস্থলীকে পরিপূর্ণতার জন্য খাবার খাচ্ছে। জিজ্ঞেস করলে, মুখের দিকে তাকালে কেমন যেন সবার বিমর্ষ ভাব। এই যে আপনি প্রোগ্রাম করছেন, 11 তলায় আসলাম লিফটে, আমাদের সাথে দুজন লিফটের সফর সঙ্গী ছিল, তাদের যেন এমন ডিপ্রেশন, এমন টেনশন, চোখে মুখে এমন এক বিতৃষ্ণা, জীবনের প্রতি যেন এত ক্ষোভ, মানে তারা যেন ভালো করে তাকাতে পারছে না, বড্ড ক্লান্ত, কোথাও যেন চাপের মধ্যে আছে। ঢাকা শহরের প্রত্যেকটা মানুষকে তার বেঁচে থাকার তাগিদে নিটল অভিনয় করতে হচ্ছে এবং মেকি করেই চলতে হচ্ছে। বিলবোর্ডে আটকানো লাচ্ছময়ী তারণী, মানে একদম লাচ্ছময়ী তরুণীর যে মেকআপের আস্তরণে লুকিয়ে থাকা যে বর্ণ, ঢাকা শহরের প্রত্যেকটা মানুষের বর্ণ আমার কাছে তেমন মনে হয় কেমন যেন। আপনি ডিপ্রেশনের কথা বলছিলেন, ডিপ্রেশনও কি আসলে মানে স্থান কাল পাত্রভেদে আলাদা হতে পারে? যেমন শহরের মানুষের ডিপ্রেশন, গ্রামের মানুষের ডিপ্রেশন। ডেফিনেটলি গ্রামের একটা বধূর ডিপ্রেশন আর শহরের 10 তলায় বাস করা এক বধূর ডিপ্রেশন তো একরকম নয়, হবে না। হ্যাঁ, গ্রামের একটা নারীকে প্রশ্ন করে দেখেন, তার ডিপ্রেশনের জায়গাটা খুবই দারুণ, কি চমৎকার, আপনি অবাক হয়ে যাবেন। ডিপ্রেশনও চমৎকার হয়। হ্যাঁ, আচ্ছা, আমি ডিপ্রেশনের বর্ণনা শুনে আমি রীতিমতো মুগ্ধ। বহুদিন পর গ্রামে গেলাম, আমি মাঝে মাঝে গ্রামে যাই একটা রাত কাটানোর জন্য। আমাদের বাড়ির পেছনে বিশাল বাঁশবাগান, অনেক পাখি সেখানে। অনেকদিন পর গ্রামে গেলাম, একটু দেরি করে এই ঘুম থেকে উঠলাম, প্রায় 9টা বাজে। মাকে বললাম, মা কিছু খেতে দেন, আমি শহরে ফিরে যাব। মা বলল, আরও 20 মিনিট সময় লাগবে। আমি খুব অবাক হলাম। মাকে বললাম, মা একটা সময় ছিল যখন ঘুম থেকে উঠেই দেখতাম আপনার সব রান্না শেষ, যত সকালেই উঠি দেখতাম আপনার রান্না শেষ। আমাদের মানে অনেক বড় উঠান, মা হচ্ছে উঠান ঝাড়ু দিত,
উঠান ঝাড়ু দিয়ে আর ঘ্যাস ঘ্যাস শব্দে মাঝে মাঝে আমাদের ঘুম ভাঙতো। হুম, অত বড় উঠান মা ঝাড়ু দিতে একা হাতে। হঠাৎ করে জানালা খুলে দেখলাম উঠানটা বড্ড ছোট হয়ে গেছে, মায়ের বয়স বাড়ছে। হুম। 9টা বেজে গেছে, তখন মা বলছে আর 20 মিনিট লাগবে। বুঝলাম মায়ের বয়স বাড়ছে। পৃথিবীর সবচেয়ে বাজে ঘটনা হচ্ছে মায়ের বয়স বাড়ছে। তো মাকে বললাম, মা এখন এত দেরি? তা মা তখন বলল যে এই উঠান ছিল অনেক বড়। উঠানের পশ্চিম কোণায় একটা আনার গাছ ছিল, অর্থাৎ হুম। ডালিম ফলের গাছ। ওই গাছের নিচেই একটা কাঠের চেয়ারে মাকে প্রথম বসানো হয়েছিল যখন মা নববধূ হয়ে ওই বংশে ওই ভিটায় গেলেন। হুম, গ্রামের মানুষ ভেঙেছিল, বলেছিল একটা নতুন বউ এসছে, বেশ সুন্দর। হুম। সেই বেনারসির আড়াল থেকে বেরিয়ে এসে মা অত বড় উঠান ঝাড়ু দিলেন। মা আমাকে বর্ণনা করে শোনাচ্ছেন। তো সেই যে লাল শাড়ি পরে এই বাড়ি আসলাম, তারপর এত বড় উঠান একাই ঝাড় দিতাম, সবার রান্না একা করতেন। হুম, তারপর ওই ডালিম গাছের নিচেই আবার খাটিয়াতে সাদা কাপড়ে একটা মানুষকে রাখা ছিল, সে আমার দাদি। আমি মাঝে অবাক হই যে ওখানেই নববধূকে রাখা হয়েছিল, ওখানেই আবার সাদা শাড়িতে দাদিকে রাখা হলো। মানে কেমন যেন একটা প্রকৃতি মেসেজ দিচ্ছে যে উনিও একদিন লাল শাড়ি পরে এই বংশে এসেছিলেন এবং আজকে তাকে সাদা শাড়িতে ওই এক জায়গা থেকে বিদায় দেওয়া হলো। জায়গাটা একটু কোনায়, তো উঠানের কোনায়, হুম, হুম। জায়গাটা কেন যেন সবার পছন্দের বোধ হয়। তো মা তখন বলল যে এক হাতে সব করেছি, এখন আর পারি না। মা এখন আর পারেন না, বড় উঠান ঝাড়ু দিতে পারেন না। মা এখন সবার রান্না করে দিতে পারেন না। মা এখন সকালে রান্না করে রাত অবধি খায় সব, যেহেতু গ্রামে কেউ থাকে না, হ্যাঁ, মা হ্যাঁ। বাবা গ্রাম ছাড়েন না। তো মাই বর্ণনা করছিলেন, আমি মুগ্ধ হয়ে শুনছি। একটা বর্ণনা এত চমৎকার হইতে পারে। মা বলছে, তোর মনে আছে যখন তুই প্রাইমারিতে পড়তিস, তখন শীতের মধ্যে একবার রোজা হলো। হ্যাঁ। তো রোজার মধ্যে সেহারি রান্না করার জন্য আমি উঠতাম, তো তোকে আবার ডেকে তুলতাম। তুই চুলার পাশে বসে থাকলে গল্পে গল্পে সময়টা কাটতো। হুম, বাঁশবাগানের ভেতর থেকে ডাহুক পাখি ডাকতো, যে পাখির পরবর্তী প্রজন্ম হয়তো এখনও ডাকছে। হুম। সেই পাখি ডাকলে বাড়ির নাকি অমঙ্গল হয়। মা বলতেন যে একটু হলুদের কৌটাটা এগিয়ে দিত, জ্বলন্ত চুলার মধ্যে এক ফসলা হলুদ দিয়ে দিই, এ পাখি হলুদ পোড়া ঘ্রাণ পেলে উড়ে যাবে, হুম। ওরা ডাকলে অমঙ্গল হয়। মাকে বললাম, মা ওরা তো এখন আর ডাকে না, তো আমাদের অমঙ্গল কি সব থেমে গেছে? আমাদের দুঃখগুলো উড়ে গেছে? হুম। মায়ের বর্ণনা এত মুগ্ধময়। মা নিরক্ষর মানুষ, তার মতো করে সহজ ভাষায় বর্ণনা করলেন যে কী করে আমাদের মস্ত বড় উঠান এখন খালি। চাচাতো ভাই বোনেরা কি কোথায় চলে গেছে, চাচাতো বোনদের বিয়ে হয়ে গেছে, কেউ আর আসে না। এই যে আপনি প্রকৃতির মেসেজের কথা বললেন, আমরা কি আসলে প্রকৃতির মেসেজটা নিতে পারি? খুব কম। মানুষ এখন বড্ড জাগতিক হয়ে গেছে। মানুষ এখন কেন যেন মনে হয় যে আমার আত্মা কি চাইছে সেটা ফ্যাক্টর না, হুম। আমাকে বিত্ত বৈভব ঐশ্বর্যে মাথা উঁচু করে টিকে থাকতেই হবে। এই যে ঢাকা শহর, এই শহর ছাড়ার জন্য কত মানুষ যে যুদ্ধ করছে কল্পনারও বাইরে। হুম। প্রত্যেকটা ঘরের মধ্যে নীরব আর্তনাদ, নীরব হাহাকার, সবার মধ্যে একটা কোথাও আকুলি বিকুলি। এই শহর ছাড়তে হবে, এ শহর ছেড়ে দেব, আজ অথবা কাজ ছেড়ে দেব, ছাড়তে পারছে না। বাচ্চার স্কুল, নিজের চাকরি, ওয়াইফের উন্নত জীবন ছাড়তে পারছে না। কিন্তু সবার নীরব একটা যুদ্ধ, এ শহর ছাড়বো। যদি কোনো একদিন মস্ত বড় ট্রাকে সব জিনিসপত্র তুলে নিয়ে এই শহরকে বাই বাই বলা যেত, সোডিয়াম লাইটের নিচে দিয়ে শার্ট করে ট্রাক চলে গেল, এই দৃশ্য তার জীবনে ঘটুক, সবাই এই কল্পনা করে। প্রত্যেকটা মানুষ, এখানে ক্যামেরার পেছনে যারা আছে শুনে দেখেন, সবাই বলছে ভাই আমার মনের মধ্যেও আছে এ শহর ছাড়বো একদিন, গ্রামে চলে যাব। গ্রামে চলে যাব, সেই যে বাঁশবাগান, সেই যে পুকুর পাড়, সেই যে মাঠ, সেই যে সবুজ ধান ক্ষেত, আমি ওখানে চলে যাব। আমার ভালো লাগে না। একই যুদ্ধ, একই লাইট, একই আলো, একই রেডিয়েশন, আমি পারছি না আর। কিন্তু ঠিকই তাকে পারতে হচ্ছে, অনেকটা প্রবাসী সন্তানের মতো। যারা প্রবাসী জীবন বেছে নেয় তারা প্রত্যেকটা রাতেই এই চিন্তা করে ঘুমাতে যায়, আমি এখানে থাকবো না, আমি খাঁচা আটকানো পাখি। প্রবাসী অত অল্পতে মানুষ হয় না। একটা ছেলে যে কিনা বংশের কলিজা, পরিবারের নির্ভরতার প্রতীক,
এলাকার প্রিয়জন, গ্রামের পছন্দের ছেলে, সেই ছেলে সকলের কলিজা ভেঙে প্রবাস জীবন বেছে নেয়, এত সহজে নয়। প্রবাসী সহজে হওয়া যায় না। যখন সবাই তাকে ধিক্কার দেয়, লাঞ্ছনা গঞ্জনা যন্ত্রণা দেয়, তখন মানুষ প্রবাস জীবন বেছে নেয়। এবং দেখবেন এই প্রবাসীরাই 10 বছর 12 বছর বিদেশের মাটিতে যুদ্ধ করে, এই তো ফিরবো। প্রতিদিন সে নিজেকে বোঝায়, আমি তো থাকতে আসিনি, আমি তো দেশে চলে যাব। বাড়ির ফোন দেয়, বাবা বলে কি যে এই তো জমিগুলো প্রায় ছাড়িয়ে নিলাম, আর কটা দিন থেকে আয়। মা বলে কি যে ছোট বোনের বিয়েটা হোক, ছোট ভাইয়ের চাকরিটা হোক, একটা ভিটার দক্ষিণ কোণে একটা ঘর উঠুক, কোথায় থাকবে সে? গেছি সে যখন, আর একটু থাক। এই যে তার যে প্রতিদিনের কান্না, এটা কিন্তু কেউ খবর রাখে না। প্রবাসীরও তাই, আজ ফিরবো কাল ফিরবো করতে করতে কবে কবে যেন 12 বছর হয়ে যায়। আবার যখন প্রবাসী ফেরে, তখন কিন্তু দেখবেন ফিরেই একটা আইফোন পকেটে থাকুক, কিংবা দামি জুতা, দামি পোশাক, একটা দামি বাইক, সবাইকে বোঝানোর চেষ্টা করে, তখনও অভিনয় করে আমি বেশ ভালো আছি, তোমরা আমাকে ধিক্কার দিয়েছিলে, আমি নাকি কিছু করতে পারবো না, দেখো প্রবাস জীবনে গিয়ে আমি বেশ ভালো আছি এখন। কিন্তু সত্যিই কি সে ভালো থাকে? তার মনের মধ্যে বারবার একটা জিনিস উকি ঝুঁকি দেয়, কিছুদিন পর ছুটি শেষে যাবে, আবার আমাকে বিদেশের মাটিতে সেই বন্দি জীবন চলে যাব, না যেতে পারলে খুব ভালো হতো। আপনার একটা ভিডিও দেখছিলাম যে একটা গাছ ঠিক মানে শিকড়টা একবার খালি হয়ে গেছে, মাটিগুলো খালি হয়ে গেছে, কিন্তু টিকে আছে। ঠিক আছে। আপনি বলছিলেন যে এভাবেও কি থাকা যায়? এটা আসলে কি, মানে এটার মিনিংটা কি, আপনি কি বোঝাতে চেয়েছিলেন? আমার কাছে মনে হয়েছিল যে এত নিঃসঙ্গতা, এত নিষ্ঠুরতা, এরপরেও যে মাটির মায়ায়, মাটির টানে একটা প্রাণ যে টিকে আছে, আমার কাছে এটা অবাক লেগেছিল। মনে হচ্ছিল এরপরেও কি থাকা যায় এভাবে? তাকে কেউ ভালোবাসেনি, মাটি তাকে বুকের মধ্যে আগলে রাখেনি, কঙ্কাল সার, শিকড়গুলো দেখা যাচ্ছে, যেন ভেতর বাহির সব কিছু দেখা যায়, তবু সে টিকে আছে। এই যে ওই টিকে থাকার ব্যাপারটা না, আমার কাছে খুব অবাক লেগেছিল। দেখেন, 1000 বছর ধরে উপন্যাসে একটা নারী যখন গলায় ফাঁস নিতে যাবে, তখন হচ্ছে মন্টু মাঝি বাড়ি থেকে খেয়ে ফিরছিল। মাঝি বাড়ি থেকে আম্বিয়ার হাতে মাসকলাইয়ের ডাল, মূলা দিয়ে পুঁটি মাছের ঝোল আর আতপ চালের ভাত, এটা খেয়ে ফিরছিল। খাবারের বর্ণনা কত নিখুঁত হতে পারে, জহির রায়হানের কাছ থেকে শেখার আছে। ফিরছিল, দেখে একটা নারী গলায় ফাঁস নেওয়ার জন্য দড়ি ঝুলিয়ে অপেক্ষা করছে। তো সে ভাবছিল আটকাবো নাকি আটকাবো না। কিছুক্ষণ পর সে দড়িটাকে সরিয়ে দিয়ে আত্মহত্যা না করে গাছটাকে জড়িয়ে ধরে একেবারে হাউমাউ করে কেঁদে উঠল। তখন মন্টু বলছে, হায় রে নিষ্ঠুর দুনিয়া, কি মায়া, কেউ ছাড়া যাইতে চায় না। আসলে মাটির মায়া, মাটির টান, কোথাও এই নিছক আলোর পেছনে নেশাটা মানুষকে টিকিয়ে রাখে। মানে মায়ার সম্পর্কটা আসলে মৃত্যু পর্যন্তই থাকে, এটা ছিন্ন করা যায় না। মানে মানুষ আসলে কোথাও না মরতে চায় না, কিন্তু যারা মারা যায় তারা না সত্যিকার অর্থে তাদের কাঁধে হাত রেখে বলার মতো কেউ থাকে না, আমি আছি তো। এই একটা শব্দ বাঁচিয়ে দিতে পারতো। যে মানুষ আজকে প্রায় সন্ধ্যা লাগা লাগা মুহূর্ত প্রায়, দেখেন আজকে রাতেও কেউ না কেউ তো আত্মহত্যা করবে। সেই মানুষটা এখন কি খবর, চলুন একটু চোখ বন্ধ করে কল্পনা করি যে সেই মানুষটা এখন কি ভাবছে, যে আজকে রাতে মরার সিদ্ধান্ত নিল, যে সুইসাইড নোট লিখে ফেললো, কিংবা যে একটা দড়ি গুছিয়ে রাখলো, কিংবা এক বোতল বিষ গুছিয়ে রাখলো, অথবা অন্য কিছু আত্মহত্যার একটা এলিমেন্ট সে সংগ্রহ করে রেখেছে। কোনো কথা না, আজকের রাতেই নিজেকে শেষ করে দেব। তার ফিলিংসটা এই মুহূর্তে আপনি চোখ বুঝে কল্পনা করুন। দেখেন, তার কারো কাছে ফোন করার নেই, কাউকে টেক্সট করার নেই, কাউকে বলার নেই যে আমি কী করব, কোনো পরামর্শ নেওয়ার নেই, কোনো লেখকের উদ্ধৃতি উক্তি কিছুই তার জীবনে কাজে লাগছে না। তার হাতে একটা শূন্য। সে ভাবছে কি যে আমি চলে গেলেই সব ঠিক হয়ে যাবে, আমার কোনো প্রয়োজন নেই দুনিয়ায়, সব গলিতে অন্ধকার, সব গলিতে তালা লাগানো। কিন্তু এই সময় না, যদি কেউ তার কাঁধে হাত রেখে বলতো আমি আছি তো, মরতো না সে। আমার মনে হয় মরতো না। কিন্তু এই যে এই ফিলিংসটা আসে অনেক সময়, যে আমি চলে গেলেই সব ঠিক হয়ে যাবে, মানে এটা কি আসলে মানে নিজের ওপর অপরাধ বোধ থেকেই এই ফিলিংসটা আসে, নাকি কোনো কিছু থেকে, মানে আমি আমি আর পারছি না, টিকে থাকতে পারছি না, বা কোনো কিছু মোকাবেলা করতে পারছি না, নিজের দায়িত্ব এড়ানোর জন্য এই ফিলিংসটা তৈরি হয়?
দেখেন আসলে এই যে আমি চলে গেলেই সব ঠিক হবে, এই কথা কিছুটা ঠিক আবার কিছুটা বেঠিক। আপনি এখন মারা গেলেন, তাতে ঢাকা শহরের কি যায় আসে? কিছু যায় আসে না। আজকে ঢাকা শহরে যে কনসার্ট হওয়ার কথা তা হচ্ছে, আজকে যার বার্থডে সে কেক কাটবে, হুম যার আজকে বিবাহবার্ষিকী সে ফুল নিয়ে বাড়িতে ফিরবে, হুম যার আজকে রেস্টুরেন্টে খাওয়ার কথা পরিবার নিয়ে সে খাবে। বলছি মানে আপনি মারা গেলেন, নিজেকে সরিয়ে দিলেন, হুম তাতে ঢাকা শহরে মানুষের কি যায় আসলো? কিছু যায় আসে কিছু যায় আসে না। এবং আপনার কাছের মানুষেরও কিছু যায় আসে না। মানে বেশিক্ষণ কাঁদতে পারে না, দুঃখবোধ প্রকাশ করতে পারে না। আপনি মারা গেলেন, আপনার প্রিয় মানুষ একটু কাঁদলো, কিন্তু দুদিন পরে সে বুঝে যাবে যে আমাকে তো চলতে হবে। কেউ তার কাছে এসে বলবে, দেখো তুমি তার মরতে পারছো না, হুম ও না একটা ভুল করেই বসেছে, ও সবসময় এরকম, খুবই অ্যারোগেন্ট, হুম কারোর কথা শোনে না, বড্ড অধৈর্য, এভাবে কি বেঁচে থাকা যায়? ও তো মারা যাবেই। তখন দেখেন আপনি মারা গিয়েও আবার আপনাকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করিয়ে হুম। আপনার প্রিয়জন স্বস্তি খুঁজে নেবে স্বস্তি খুঁজে নেবে। যে তাই তো মারা কেন গেল, আমাকে বলতো। কিন্তু বলে দেখেন আপনি বেঁচে থাকতে আপনার কথা শোনার কেউ নেই। কেউ নেই। আর এই কারণে মানুষ মারা যায়। মানুষ তার পছন্দের মানুষ, প্রিয় মানুষ, কাছের মানুষের আঘাত নিতে পারে না। দেখেন আঘাতের একটা সৌন্দর্য আছে। আঘাত যদি সীমা লঙ্ঘন করে, আঘাত বড্ড অসুন্দর হয়ে ওঠে। এটি আমার কথা না, এটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার প্রিয় বন্ধু কাজী মোতাহের হোসেনকে একটা চিঠি লিখেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন যে আঘাতের একটা সৌন্দর্য আছে। আঘাত সীমা লঙ্ঘন করলে আঘাত অসুন্দর হয়ে ওঠে, তখন তার নাম আঘাত থাকে না, তার নাম হয় অবমাননা। তো আজকেই আপনি যাকে আঘাত করছেন সেই আঘাতের কিন্তু একটা সৌন্দর্য থাকতে হবে। দেখেন আমি একটা মানুষ, হুম আমি ভুল করতেই পারি, করতে অনেকেই পারে। ভুল করে। হুম আমি ফেরেশতা হলে ভিন্ন কথা হতো, আমি তো মানুষ, আমাকে ভুল করতে হবে। কিন্তু আমি যখন ভুল করব তখন সবাই যেভাবে আঘাতটা করবে, সেই আঘাত সইতে পারার ধীশক্তি কয়টা লোকের আছে? এবং বর্তমান সময়ে সেটি বেশি হচ্ছে। হুম আপনি কল্পনা করতে পারেন কেউ একটা ভুল করলে সবাই তাকে নিয়ে এমনভাবে ফেসবুকে পোস্ট করে, এমনভাবে ভিডিও তৈরি করে, এমনভাবে তাকে মানে আঘাত দেওয়ার চেষ্টা করে, ভুলে যায় সে যে এই আঘাতের পরও তাকে একটু বাঁচিয়ে রাখার জায়গা দিতে হবে। ভুলে যায় মানুষ। ছোট্ট একটা ভুল করে দেখেন, মানুষ ফেসবুক থেকে শুরু করে সারা দুনিয়ায় চিড়ে চাপটে দেবে। সবার roast করে কন্টেন্টের ছাড়বে, ইস্যু হবেন হ্যাঁ। আপনি, হুম সবাই একটা করে কন্টেন্ট পাবে আপনাকে নিয়ে। কিন্তু কোথাও কি এত বড় আঘাত প্রাপ্য ছিল আপনার? না, কোথাও একটু বাঁচার জন্য জায়গা দরকার নেই? স্পেস দরকার। একটু স্বস্তিতে ক্লান্তিতে নিঃশ্বাসে হেলান দেওয়ার জন্য একটা সুবোধ সঙ্গীর প্রয়োজন না? কিন্তু আপনি সারা দুনিয়ার কাছ থেকে প্রত্যাখ্যান হয়ে গেলেন। এই যে আঘাত, কাছের মানুষ, দূরের মানুষ, পরিচিত মানুষ, চেনা জানা সবাই যদি সমান্তরাল আঘাত করে, আপনি কীভাবে বাঁচবেন? মানুষ মূলত নিজেকে সরিয়ে দেয় তার প্রিয় মানুষ, কাছের মানুষ, পরিচিত জনের ভয়ানক আঘাত সইতে না পেরে। যদি প্রিয় মানুষ বলতো, তুমি যেহেতু মানুষ, তোমার ভুল থাকবেই, তুমি ভুল করেছো, ডাজন্ট ম্যাটার, কিচ্ছু হবে না, আমরা নতুন করে গল্প শুরু করব, আমরা নতুন করে লিখব, আমাদের জার্নি হোক কাল সকাল থেকে আবার নতুন করে, কালকে সূর্যোদয়, নতুন দিন, নতুন গল্প, চলো বেঁচে থাকি, আজকে রাতটা বেঁচে থাকি, পরের দিন জীবন ভালো হয়ে যাবে, সমস্যা মিটে যেত। প্রকৃতি সমাধান দিয়ে রেখেছে। সূর্যের চারপাশে পৃথিবী দৌড়ায়, এবং শুধু দৌড়ায় না, প্রায় প্রতি ঘন্টায় ৭৬,০০০ মাইল বেগে দৌড়াচ্ছে। তো পৃথিবীর ভালো মন্দ, সুখ দুঃখ সবই দৌড়ায়, সবই আপনার সামনে আসবে। দুঃখের রাত দীর্ঘ হবে না, দুঃখের রাত কেটে যাবে। তাহলে জুয়েল রানার কাছে ভালোবাসার সংজ্ঞাটা কি? আমার কাছে ভালোবাসা মানে মনে হয় যে একটা নিছক টেম্পোরারি মায়া। একমাত্র এই মায়ার কারণেই মানুষ কোথাও টিকে আছে, বেঁচে আছে। একদম নিখাত ভালোবাসা বলে কিছু হয় না। শুধুমাত্র মহান আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আমাদের অনেক গোপন পাপ তিনি লুকিয়ে রেখেছেন। উন্মুক্ত করলে, পাপের স্মেল দিলে আমি আপনার পাশে, আপনি আমার পাশে বসতে পারতেন না, আপনি আমাকে ঘৃণার চোখে দেখতেন, বলতেন ছি এত জঘন্য লোকটা। আল্লাহ আমাদের পাপকে উন্মুক্ত করেননি। বোঝা যায় যে এত বড় বড় সিক্রেট মালিকের হাতে রয়েছে, উনি প্রকাশ করেননি। উনি ছাড়া কে ভালোবাসে আমাদের বলতে পারবেন? একটা ছোট ভুল করে দেখেন, আপনার ওয়াইফ সঙ্গে সঙ্গে বলবে, এই জন্যই তো তোমার সাথে আমি সেদিন থাকতে চেয়েছিলাম না, তোমার সাথে থাকার পর থেকে আমার পুরো জীবনটা এলোমেলো।
আর আমি জানতাম তুমি একদিন এরকমই করবা। তুমি অমুক দিন এই করনি, তমুক দিন এই করনি, তুমি অমুকের সাথেই করনি, তমুকের সাথে করনি, আর আমি তোমার চিনি না, তুমি আমার সাথে এই করছো। হাটে হাড়ি ভেঙে দিল। অথচ স্রষ্টা মহান আল্লাহ, আপনার কত পাপের সাক্ষী, আমার কত পাপের সাক্ষী মহান আল্লাহ, উনি কিন্তু লুকিয়ে রাখছেন। উনি বলছেন নো নো নো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বেইজ্জতি করব না, আমি তোমার গোপন পাপকে উন্মুক্ত করব না, আমি পাপের স্মেলই দেয়নি কারণে। তার মানে কি বোঝা গেল? স্বার্থে যখনই যার আঘাত লাগবে, আপনার যত সিক্রেট সে হাটে হাড়ি ভেঙে দেবে, একদম উন্মুক্ত করবে, আপনাকে অপদস্থ করবে, হেয় করবে, শুধুমাত্র কোথাও তার আঘাতের কারণ ছিলেন তাই। আর মহান আল্লাহ আমাদেরকে এতটা ভালোবাসেন যে আমাদেরকে সে সবসময় নিরাপদ রেখেছেন। বলছেন না ভালোবাসি, তার মানে কি বোঝা গেল? জগতে কোনো মানুষ মানুষকে ভালোবাসে না, একমাত্র আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। কারণ আপনার সবচেয়ে প্রিয় বন্ধুটার সাথে আপনার বন্ধুত্ব এখন নেই, আমি না জেনেই বলে ফেললাম, এবং আই এম শিওর যে সবচেয়ে ভালো বন্ধুটার সাথে আপনার এখন মানে এখন নিয়মিত কথাও হয় না। এই তো কমন প্রশ্ন, কমন উত্তর সবার সাথেই মিলবে, সবার সাথে। কারণ দেখেন কোথাও তার স্বার্থে আপনি আঘাত করেছিলেন, কিংবা আপনার স্বার্থে সে আঘাত করেছিল। আমি দেখেছি ইউনিভার্সিটিতে যে বন্ধুর সাথে এক প্লেটে শেয়ার করে খাবার খেয়েছে তাদের মারামারি হয়েছে, যারা এক বেডে থেকেছে তাদের অভিমান হয়েছে, তারা মারামারি করেছে, ছুরি কাটাকাটি করেছে, আর যারা দূরত্ব রেখে চলেছে ভালো আছে তারা। তাহলে আমরা বন্ধু বানাই কেন? ভয় পেয়ে। ভয় পেয়ে? পৃথিবীতে আমরা একা চলতে ভয় পাই। আচ্ছা। মানুষ বড় ঠুনকো প্রাণী, মানুষ এতটা ঠুনকো প্রাণী, মানুষ ভয় পায় বলে সঙ্গী চায়। মানুষ কোনো কারণ ছাড়াই তার পাশে একটা মানুষকে দেখতে চায়। এত বড় পথ কী করে পাড়ি দিবে সে? এত বড় জার্নি, কঠিন ব্যাপার। কুবের মাঝি কপিলাকে বলল যে তুই থাক, আমি ময়না দ্বীপে চলে যাই। কপিলা গুটিসুটি মেরে নৌকার গলির উপরে বসে বলল আমার নিবা মাঝি লগে। লেখক বলছে এতটা পথ কুবের মাঝি একা পাড়ি দিতে পারবে না। ময়নাদ্বীপ অনেক দূর, এই মহাসমুদ্র কুবের একা পাড়ি দিতে পারবে না। কপিলা যাক সঙ্গে। কপিলাকে সঙ্গী দেওয়ার কী দরকার ছিল? উপন্যাসিক বুঝেছেন কুবের একা পারবে না, একা পারে না, সঙ্গী দরকার হয়। মানুষ সত্যি একা পারে না, মানুষের সঙ্গীর প্রয়োজন হয়। দিন শেষে স্বস্তিতে, ক্লান্তিতে, নিঃশ্বাসে হেলান দেওয়ার জন্য একজন মানুষ অন্তত মানুষকে দরকার, যাকে সে বলুক আমি না খুব খারাপ আছি। সে হয়তো বা ঠিক করে দিতে পারবে না, কিন্তু বলবে চিন্তা করিস না দোস্ত, বা চিন্তা করো না, বা চিন্তা করেন না, ঠিক হয়ে যাবে। এই যে ঠিক হয়ে যাবে, এই কথাটুকু না মানুষ শুনতে চায়। মানুষ মিথ্যা আশ্বাসেও শান্তি পায়। আমরা সত্যি কি সবসময় সত্য আশ্বাস পাই? সবার কাছ থেকে পায় না। আমরা মিথ্যা আশ্বাস পাই, আমরা জানি যে ও আমার পাশে কিচ্ছু করে দিতে পারবে না, তবু মিথ্যা আশ্বাসে আমরা স্বস্তি খুঁজে পাই। এ কারণে আমরা টাকা খরচ করে আমরা দাম দিয়ে টিকিট কেটে আমরা দেখি, ম্যাজিক শো দেখি। আমরা জানি যা দেখাবে সব চোখের ভেলকি, সব ভুল, তবু আমরা পুলকিত হই। ওহ কি দারুণ, কাগজ থেকে গোলাপ ফুল বানিয়ে ফেললো, দারুণ তো। এই যে আপনি একটা কথা বলছিলেন যে একমাত্র সৃষ্টিকর্তাই আমাদেরকে ভালোবাসেন, তাহলে আমাদের বাবা মার সাথে সন্তানের সম্পর্কটাকে এটা কিভাবে ডেফিনেশন করবেন? আসলে সত্যিকার অর্থে কি, সবার সম্পর্কের মধ্যেও সামান্য মৃদু কোথাও স্বার্থ নিহিত থাকে। দেখেন মার ব্যাপারটা তো মাই, মাকে তো অন্য কারোর সাথে তুলনা করা যাবে না, কারণ মায়ের হচ্ছে আমরা নারী ছেঁড়া ধন। আমাদের পাটা মায়ের কলিজার নিচে ছিল। মেডিকেল সায়েন্স বলছে যখন আমরা মায়ের গর্ভে ছিলাম তখন আমাদের পাটা মায়ের কলিজার নিচে ছিল। আমরা পুরো প্রেগনেন্সি পিরিয়ডে মায়ের কলিজায় প্রায় 4,500 বার লাথি মেরেছি, যেন তেন ব্যাপার না। এই লাথির আঘাতে মা অসংখ্যবার প্লেট সরিয়ে রেখেছে, মায়ের ঘুম ভেঙে গেছে, ডান পাশ থেকে বাম পাশে কাত হয়ে শুয়েছে। মেডিকেল সায়েন্স বলছে যে 4,500 বার কোনো কলিজায় লাথি লাগলে মানুষ বাঁচার কথা না, কিন্তু মায়েরা বাঁচে। আবার আমরা যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হই, মায়ের যে ব্লিডিং হয়, একটা ন্যাচারাল মানুষকে ওই রক্তপাত ঘটান সে বাঁচবে না। যে যন্ত্রণার মধ্য দিয়ে আমরা পৃথিবীতে আসি, একসাথে শরীরের 20টা হাড় ভেঙে দিলে যে যন্ত্রণা হয়, মায়ের সেই যন্ত্রণা হয়। মা তো মাকে কোনো কিছুর সাথেই তুলনা করা যাবে না। কিন্তু মাও কোথাও চায় যে আমার সন্তান, আমি তার উপর ভরসার জায়গাটা তৈরি করতে পারবো। বাবার বেলায়ও তাই।
যে আমি আমার সন্তানকে বড় করেছি, লালন পালন করেছি, একটা অধিকারের জায়গা তৈরি হচ্ছে। কিন্তু স্রষ্টার কিন্তু বা আল্লাহর এসব হয় না। এই কারণে আমি সবচেয়ে বেশি ওটাকেই আগিয়ে রাখি যে আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। জি, জুয়েল ভাই, অসংখ্য ধন্যবাদ, অনেক কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের সময়ের আলাপ।